ছোট পিশান তো আমাদেরকে বলেছিল যে অফিসিয়াল কোনো কাজে ব্যান্ডেলে গেছিল, আর তুমি তো পাঠিয়েছিলে দাদা ভাই। কি হলো ছোট পিসা, বলো ওই দিন ব্যান্ডেলে তুমি কোন কাজে গেছো? উমা তুমি ঠিকই বলেছো, আসলে আমাদের কাজগুলো চলছে ওই যে নামগুলো বললাম সেই জায়গায়, কিন্তু ব্যান্ডেল একটা অন্য কাজ ছিল। আসলে একটা ক্লায়েন্ট আছে, তার থেকে একটা সই নেওয়ার ছিল, তো মশাই ফাঁকা ছিলেন, তো বললাম যাও গিয়ে তুমি নিয়ে এসো, এটাই আর কি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কাজ যাই হোক না কেন অভি, তোরা সবাই মিলে এরকম জেরা করছিস কেন? মানে আমি বলছি আসলে কি হয়েছিল। সেদিন হঠাৎ আমি উমাদের বাড়িতে চলে গেছিলাম, উমার মনে হয় সেটা পছন্দ হয়নি। কি ঠিক তাই তো উমা? দেখো, তোমার পছন্দ হয়নি সেটা তুমি বলতেই পারতে আমাকে, তোমরা জোর করে আমাকে খেতে বললে তাই জন্য আমি খেলাম। এই তো সোমাও আমাকে খেতে বলেছিল না, তাই না? না না, তুমি ভুল বলছো তাপস। তোমাকে খাওয়ানোর জন্য অন্তত উমা বা উমার পরিবারের কারো কিছু মনে হবে না, ও সেই জন্য কথাটা নিশ্চয়ই বলে না বড় বৌদি, আমি যেটা বুঝেছি সেটাই ঠিক। শ্বশুর হয়ে উমাদের বাড়িতে গিয়ে জামাই ষষ্ঠীতে যোগদান করেছে, সেটা হয়তো উমা পছন্দ করেনি। না হলে সেদিনকার ঘটনা নতুন করে উঠতো না, আর আমাকে অবিশ্বাসও করতেন না আপনারা। এসব নাটক তুমি বন্ধ করো। বড় বৌদি, ও ভুল বোঝেনি, ও ঠিকই বুঝেছে যে উমার অভির প্রশ্নের উত্তর দিতেও পারবে না, তাই উমাকে ইমোশনালি ব্লেম করে ও প্রসঙ্গটাকে ঘোরাতে চাইছে। না পিউ না, আমি একটু মিথ্যে কথা বলছি না। কেন বিশ্বাস করো না বলো তো? কেন? আমি এই বাড়িতে আছি বলেই তোমার যত সমস্যা, তাই তো? ঠিক তাই, বুঝতেই যখন পেরেছো তখন এখানে থেকে আমার সমস্যা বাড়াচ্ছ কেন? আরে পিউ, তুই চুপ কর না। তুই কিভাবে কথা বলছিস ওর সঙ্গে বলতো? তুই ভুলে যাচ্ছিস ও এবারে জামাই। তাই না? তাই পিউ, ছেলেটা খেতে বসেছে, এখনই কেন তার সঙ্গে এভাবে কথা বলছিস বলতো? যদি তোর কিছু বলার থাকে পরে কথা বল, তাপস খেয়ে নাও। তোমরা কেউ ওর আসল রূপ চেনো না, তাই এখনো ওকে জামাই আদর করছো বড় বৌদি। আমি কিন্তু এই মানুষটাকে খুব ভালো করেছি, ওর সঙ্গে কথা বলা তো দূরের কথা, আমার টাকাতেও না জাস্ট ঘেন্না করে, ঘেন্না। ঠিক আছে, তাহলে আমি খাবোই না। ছিল তোর বলতো? ছোট পিসিমণি, তুমি ছোট পিসানকে এইভাবে অপমান কেন করলে? আমারই এখন এই কথাগুলো বলা ঠিক হয়নি। অপমান? ও তোর জন্য অপমানিত হয়েছে ভেবেছিস? ওকে এখনো চিনিস না উমা, ওর মধ্যে না মান সম্মান বিবেক এসব কিচ্ছু নেই, শুধু স্বার্থ বুঝি, স্বার্থ। তাই এসবের জন্য তুই নিজেকে দায়ী মনে করিস না, বরং আমি বলবো যে অভি, তোদের আরো চেপে ধরা উচিত ছিল তাপসকে, তাহলে হয়তো অনেক সত্যি জানতে পারতিস। আর অনি, আমাকে না জিজ্ঞেস করে ওকে কাজে নিয়েছিস ঠিক আছে, ওকে কিন্তু চোখে চোখে রাখবি। ডিবিসি, তুমি এগুলো নিয়ে হঠাৎ করে চিন্তা করছো কেন? ও নিজের স্বার্থ ছাড়া না কিচ্ছু বোঝে না, ও তোর কোম্পানিতেই কাজ করবে, তোদের এখানেই মাইনে নেবে, কিন্তু কার হয়ে কাজ করবে সেটা তুই জানতেও পারবি। তাই বলছি সাবধান, ওই মানুষটাকে আর কেউ চিনুক না চিনুক, আমি খুব ভালো করেছি। এ বাড়ির খেয়ে পড়ে ও সঞ্জয় ঘোষের সঙ্গে হাত মেলাতে দুবারও ভাববে না। সর্বনাশ! এবার যদি ওরা জানতে পেরে যায় যে পিসেমশাইকে আমি পাঠিয়েছিলাম উমার উপর নজর রাখতে, তাহলে তো আমিও সন্দেহ তালিকায় চলে এলাম। না না, আমাকে যে করে হোক আটকাতেই হবে। ছোট পিসনকে যদি ওরা জেরা করে তাহলে প্রবলেম হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা ব্যাপার আমারও খটকা লাগছে। সত্যিই তো, আলিয়া আর সঞ্জয় আঙ্কেল বিদেশে পালিয়ে যাবে, এই কথাটা ছোট পিসন জানলো কি করে? কাজ শুরু হয়েছে। হ্যাঁ স্যার।
সুনন্দ দাস আর তার পরিবারকে ভয় দেখানোর কাজ শুরু হয়ে গেছে। এবার দিনকে দিন ভয়ের মাত্রাটা এমন বাড়াবো যে সুনন্দ দাস কোর্টে দাঁড়িয়ে এমন খেল দেখাবে, জজ সাহেব আপনাদের মুক্তি দিতে বাধ্য হবে। গুড, এটা চালিয়ে যান। তবে সেই সঙ্গে আচার্য বাড়ির ওপরও কিন্তু নজর রাখতে হবে। ওরা যেন আবার কোনোভাবে সুনন্দ দাসকে অন্য কিছু বোঝাতে না পারে। না না স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি। সুনন্দ দাস কোর্টে এমন বয়ান দেবে আচার্যরা কল্পনা পর্যন্ত করতে পারবে না। গুড, ভেরি গুড। সুনন্দ দাসকে আমাদের হয়ে সাক্ষী দেওয়ানোর জন্য আপনার যা করতে হয় করুন। ওর পরিবারকে যত ভয় দেখাতে হয় দেখান, কোনো কিছু পরোয়া করবেন না। সুনন্দ দাসের মুখ থেকে আমাদের বিপক্ষে যেন একটা কথাও না বের হয়, সেটা দেখার দায়িত্ব আপনার। এবার আপনি আসতে পারেন। বেবি, মম, বেবি, আমি তোর আর তোর বাবার এই অবস্থা সত্যি সত্যি চোখে দেখতে পাচ্ছি না। আমার যে সারাটা দিন কিভাবে কাটছে তা আমিই জানি। শুধু সব সময় শুধু একটাই কথা মনে হয়, তোকে আর তোর বাবাকে এই নরক থেকে আমি কি করে বার করবো। তবে একটা সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি, জানিস? কি সিদ্ধান্ত? যাদের জন্য যে পরিবারের জন্য আজকে তোর আর তোর বাবার এই অবস্থা, সেই পরিবারের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি কালই যাব আচার্য বাড়িতে গিয়ে তোর যা জিনিসপত্র আছে সব নিয়ে চলে আসবো। পুত্র ছেলেটাকে আমি কত ভালো ভেবেছিলাম, কিন্তু ওর পরিবারের সাথে মিলে ও যে এতটা বেইমানি করবে আমাদের সাথে, সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তাই ওই বাড়ির সাথে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না। না, ওই বাড়ি থেকে আমি নিজের জায়গা ছেড়ে চলে আসবো না মম। তাই আমি তোমাকে বলছি, শোনো, তুমি কিন্তু এখানে ওই বাড়ি থেকে আমার কোনো জিনিস আনবে না। আমি এখান থেকে বেরিয়ে ওই বাড়িতে গিয়েই উঠবো। কি বলছিস কি বেবি? মামনি ঠিকই বলেছে তরু। কি বলছো কি তুমি? একদম ঠিক কথা বলেছে মামনি। যে খেলাটা ওরা শুরু করেছে, সেই খেলাটা শেষ করতে এবং ওদের মুখের ওপর যোগ্য জবাব দেওয়ার জন্য মামুনিকে ও বাড়িতে ফিরতেই হবে। বাকিদের কথা বাদই দাও ড্যাড। আগে আমায় ওই উমাকে বোঝাতে হবে যে আলিয়া বোস আসলে কি। আলিয়া বোসের পথের কাঁটা হয়ে দাঁড়ালে তার ফল যে কি মারাত্মক হতে পারে সেটা উমাকে বোঝাতে হবে। ওই উমার অভি সুখের সংসারের সাথে সাথে আমি উমার গোটা পরিবারটাকে একেবারে শেষ করে দেব আমি। উমার আর কোনো অস্তিত্বই থাকবে না। দাদা, মালপত্র সব গোছানো আছে তো? হ্যাঁ হ্যাঁ, মালপত্র সব রেডি করাই আছে। আপনি অনেকদিন পরে এলেন, দাদাকে পাঠালেই তো পারতেন। দাদাই আসতো, শরীরটা ঠিক নেই তো, তাই আসতে মানা করলাম। শরীরের আর দোষ কি দিবি, যা থপল গেল মানুষটার উপর দিয়ে। হ্যাঁ, এরকম ঘটনা তো প্রায় টিভিতে দেখা যায়। তবে মানুষটা যে ভালো ভালো ফিরে এসছেন, এটা ভগবানের অশেষ করুণা। আমি ওর ঠাকুরের কাছে সব সময় বলি, মানুষটাকে যেন আর হারাতে না হয়। জিনিসগুলো দিন, বাড়িতে গেলে আবার রান্না চাপাবো তো দিন।
আমি আজকে ঠাকুরের কাছে পুজো দিয়ে এসেছি। ঠাকুর যেন আমার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। এইটুকু বলতে পারি, সুস্থ হব কি হব না সেটা বলতে পারবো না। তুমি আমার ঘরে এলে না আমার খুব ভালো লাগে। তুমি খুব পজিটিভ। তোমার থেকে আমি একটা পজিটিভ এনার্জি পাই, আমার মন খুব চাঙ্গা হয়ে যায়। একটা কথা বলবো? প্রদীপটা নিভে গেল যে। মা বলে এটা এরকম ভালো নয়। ঠিক আছে তো? হ্যাঁ, একে তোমার শরীরটা খারাপ, তার মধ্যে এরকম একটা। আমাদের বাড়িতে না একটার পর একটা লেগেই আছে জানো তো। কি জানি বাবা, আবার এইসব আবার কিছুর ইঙ্গিত কিনা কি জানে, কারোর যেন ঠাকুর কিছু না হয়। মা তুমি তো চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমি জানি তোমার ভয় লাগছে, সেটাই স্বাভাবিক, কিন্তু তুমি একদম ভয় পেও না মা, বাবার কিচ্ছু হবে না। আমরা তো সবাই আছি বাবার পাশে। আমি এক্ষুনি গিয়ে প্রদীপটা জ্বালিয়ে আনছি। আচ্ছা। আরেকটা কথা মা, শুধু বাবা নয়, এই বাড়ির কারোর কিচ্ছু হবে না। ঠিকই তো বলছে উমা, যাদের জন্য বিপদ হতে পারতো তারা তো জেলে আছে। যা কর্ম করেছে তার সাজা পেয়ে গেছে ওরা, বা পাচ্ছে। ফলে আমার মনে হয় আমাদের উপরে আর কোনো বিপদ আসার কোনো চান্সই নেই। বাবা, কয়েকটা সাইন করতে হবে, খুবই আর্জেন্ট। অনুরাগ, আর সময় পেলি না, এক্ষুনি করতেই হবে। এখনই করতে হবে বাবা। তুমি তো জানো গোয়া থেকে আজকে ক্লায়েন্টরা আসছে, মিটিং করতে হবে, তার আগে কাগজগুলো রেডি করতে হবে না? আচ্ছা ঠিক আছে, বলছি যখন করে দাও। না, একটা কথা কিন্তু স্পষ্ট অমৃতা, তুমি আর আমি কিন্তু একদম ফ্রি হয়ে গেছি। এ তো বড় ছেলে, সে পুরো ব্যবসা সামলাচ্ছে, আর বৌমারা তোমার পুরো সংসারটা সামলে নিয়েছে। আর তো কোনো চিন্তা নেই। আর তোমার ছোট বউ, সেটা একদিকে সংসার সামলাচ্ছে আর ওদিকে মাঠেও ঝড় তুলছে। বাবা তুমি সই করতে থাকো, আমি পেজগুলো উল্টে দিচ্ছি। তাই বলছি অমৃতা, টেনশন করো না, মন ভালো রাখো সব সময়। তাই তো চাই গো, চিন্তা করতে আর কে চায় বলো। বাবা তাহলে তো সাইনগুলো হয়ে গেল, আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে তোমায় জানাচ্ছি। দাদা ভাই, আমি বুঝতে পারিনি, আমি সো সরি। আমি করে তুলে দিচ্ছি। আমি করছি। আরে উমা তুমি ছেড়ে দাও, আমি করে নিচ্ছি। ছি দাদা ভাই, আমি একদম বুঝতে পারিনি, আমি করে তুলে দিচ্ছি। দাঁড়া, আমি বলছি তো আমি করে নিচ্ছি, তুমি চিন্তা করো না, আমি করে দিচ্ছি। আরে ঠিক আছে কোনো ব্যাপার না। সাদা কাগজে সই, ঠিক দেখলাম? মেয়েটার আধিক্যতা দেখলে মাথা গরম হয়ে যায়, জাস্ট সবকিছু তো পাকাম। ও নাকি আমায় কাগজগুলো তুলে দেবে। এই কাগজটা আমার তুরুপের দাস, আমার কপাল বদলে দিতে পারে। যদি একবার এই কাগজটা বাবা মা দেখে ফেলতো, মুশকিল হয়ে যেত। সবকিছু তো পাকাম। তুমি এই সময় এখানে কিছু বলবে নাকি? তাড়াতাড়ি বলো, আমার সময় নেই, অফিসের জন্য রেডি হতে হবে। সে তো জানি, আসলে হাতে একটু টাকার টান পড়েছে, যদি উপরি কিছু। লজ্জা করে না তোমার? হ্যাঁ, এতটা নির্লজ্জ তুমি? উপরি চাই তোমার, উপরি? মানেটা খুব সিম্পল। আমাদের বাড়িতে আছো, খাচ্ছ, দাচ্ছ, ঘুমাচ্ছ, আবার টাকা চাই। মানে কুটি পিসি ঠিক বলে,
তুমি একটা অকম্মার ঢেকি, তোমার তারা কিচ্ছু হবে না। তুমি কিন্তু আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আলবাত পারি, আলবাত পারি। আচ্ছা, তোমাকে একটা কাজ দিয়েছিলাম, করতে পেরেছো? তোমাকে বলেছিলাম উমার বাড়ির উপর নজর রাখো, সব কথা আমাকে জানাও, পেরেছো? পারোনি, তুমি ফেল করেছো। যদি পারতে তাহলে অভি, রুদ্র আর উমার বাবা কি প্ল্যান করছে সেটা আমি জানতাম, আমার কানে আসতো। তুমি কিচ্ছু পারোনি। আমার টাকা চাইছে, উপরি চাই না কি ওনার। তোমাকে যে কাজে রেখেছি না, তোমার ভাগ্য ভালো। মুখ সামলে কথা বলো অনেক, ভুলে যাও না। এই, গলা নামাও, গলা নামিয়ে কথা বলো। কে তুমি? কে তুমি? কিন্তু ভুলে যেও না, এই বাড়িতে তোমার জমি এমনিতেই নড়বড়ে, আর কুট্টি বেশি চাইও না তুমি এখানে থাকো। তারপর আমি যদি বলে দিই তুমি আমাদের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করেছো, আর তারপর এটাও যদি বলি যে তুমি উমার বাড়ির উপর নজর রেখেছিলে, ওখানকার কিছু কথা তুমি একজনকে টাকার বিনিময়ে পাচার করেছো, তোমার অবস্থাটা কি হবে বুঝতে পারছো তো? তাই বেশি বাড়াবাড়ি করো না। গেট লস্ট। আমাকে অপমান করে তুমি ঠিক করলে না অনি, এই অপমানের শোধ আমি ঠিক তুলবই তুলব। দরকার হলে আমি সঞ্জয় বোসের সঙ্গে আবার হাত মেলাবো, কিন্তু তোমাকে আমি টাইট দিয়ে ছাড়বই। সেই রাখাল গেল বনে, অনেকক্ষণ হয়ে গেল তাও বাড়ি ফিরছে না, তাই জন্য তার বউ চিন্তা করছে। সেই সুনন্দদা, সুনন্দদা, আরে দরজাটা খোলো, দেখো বৌদির কি হয়েছে। বৌদির বৌদির আবার কি হলো? হ্যাঁ, আরে বাবা কি হলো গো? হ্যাঁ, এই অবস্থা কি করে হলো? এ হাত পা কেটে গেছে, কি ব্যাপারটা কি? বসো বসো বসো, ঠান্ডা মাথায় বসো, বসো বসো বসো, জল নিয়ে আয় না। হ্যাঁ বসো 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 বসো। কি তোর পেলে কোথায় বৌদিকে? বৌদি তো রাস্তায় পড়ে গেছিল, একটা বাইক বৌদিকে পেছন থেকে ধাক্কা মেরে চলে গেল। আর বলো না, এদের রাস্তাঘাটে চলছে অথচ হাত সেট নেই। ভাগ্যিস আমরা ছিলাম তাই। অনেক ধন্যবাদ ভাই। বৌদিকে একটা ডাক্তার দেখিয়ে নিও। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আসি, হ্যাঁ কোনো কিছু হলে আমাদের একটু বলবেন দাদা। আচ্ছা ভাই, এসো। মা, মা কি হয়েছে? কোনো কথা বলছো না কেন মা? আস্তে আস্তে। মা, তোমাকে যারা ধাক্কা মেরেছে তাদের চিনতে পেরেছো তুমি? উমা, ছাড়ো না। এত মন দিয়ে আমার বউ কার কথা ভাবছিল? আমার তাহলে তাহলে কার কথা ভাবছিল তুমি? বলবো? হ্যাঁ, এক্ষুনি বলবে। কার কথা ভাবছিলে এক্ষুনি বলো। বলতে তো ইচ্ছে করছে, কিন্তু দাদা ভাই যেসব কাগজে বাবাকে দিয়ে সই করালো তার মধ্যে একটা সাদা কাগজ ছিল। এটা কি থাকার কথা? কিন্তু কথাটা বললে যদি দুই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, না থাক, পরে যদি কখনো সুযোগ হয় তখন বলবো। আরে কি হলো? আমার বউ এত মন দিয়ে কার কথা ভাবছে? না না, এবার কিন্তু আমার একটু জেলাসি হচ্ছে। বলো কার কথা ভাবছিলে, বলো। বলবো না, ছাড়ো না। আমিও ছাড়বো না। মা, মা কিছু বলবে? এই ট্রিকটা তুমি আগেও ইউজ করে নিয়েছো, আর ন্যাড়া বেলতলা একবারই যায়। আর একই ট্রিক কতবার তুমি ইউজ করবে? ন্যাড়া কিছু
চুলটা কি দেখুন সত্যি মা এসছে? পেছনে আমি তাকাবোই না, কারণ আমি জানি মা আসেনি। তাই আজকে তোমার ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না। না 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 না, আজকে আমি ছাড়ছি না। উমা, মা মা তুমি কখন এলে? মা একটা কাজে আমি বেরোচ্ছিলাম অ্যাকচুয়ালি। মা কখন? মা বলছি যে কিছু বলবে? হ্যাঁ মানে কিছু বলবে? তোমরা খুব ব্যস্ত না থাকলে একটু। না 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 মা, কোথায় ব্যস্ত? একদম ব্যস্ত না, তুমি বলো না, এনিথিং ফর ইউ। আসলে আজকে সকালবেলা উমা জানে, তুই জানিস কি, ওই ও গেছিল বাবার কাছে ঠাকুরের ফুল ছোঁয়াতে। ওই তখন ওই প্রদীপটা নিভে যায় জানিস না। আমি যে খুব একটা কুসংস্কার মানি তা নয় উমা, কিন্তু বাড়িতে একটার পর একটা যা চলছে, তারপর তোমার বাবার শরীরটাও খারাপ, তো বোঝোই তো মানুষের মন যখন দুর্বল হয় তখন সবকিছুতেই ভয় করে। তাই বলছিলাম যে যদি অন্য কোনো কাজ না থাকে তোমার, আর অভি তুইও যদি একটু ফ্রি থাকিস তাহলে। না না একদম ব্যস্ত না মা, এনিথিং ফর ইউ। তাহলে যদি একটু এই মন্দিরে গিয়ে একটা পুজো দিয়ে আসিস, দূরেও যেতে হবে না, বাড়ির পাশের মন্দিরেও গেলেও তো হবে। সে তো খুব ভালো কথা মা, আমরা যাবো পুজো দিতে, কিন্তু তুমিও চলো আমাদের সাথে। না না, আমি যাব না। তোমাদের বাবার শরীরটা ভালো নেই তো, মানুষটাকে একা ফেলে যেতে ইচ্ছে করে না। আমি বাড়িতে থাকি। বাবা কি হয়েছে, তোমরা পুজো দিলেও খুব ভালো করেই পুজো হবে। আচ্ছা বেশ, আমি যাব পুজো দিতে। ভালোই হলো, আমি গিয়ে দুই বাবার নামে পুজো দিয়ে আসবো, আর এই বাড়ির প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনা করে আসবো। তুমি একদম চিন্তা করো না মা, আমি যাব পুজো দিতে। একদম আমরা যাব, ডোন্ট ওয়ারি।